আমি ভেবেছিলাম যে এখন ছাদে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতে চাইবে, এইভাবে যে তাড়িয়ে দেবে সেটা কখনো ভাবিনি। মুখে কি হাসি দেয়, আরে বাবা বিয়ে হতে যাচ্ছে তাতে কি, এত আদিক্ষেতার কি হলো, ফালতু। শেষ পরীক্ষাটা দিয়ে বাড়িতে এসে দেখি বাড়িতে লোকজনের অভাব নেই, সবাই কাজ করছে। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে আর কি। আসলে আজকে সন্ধ্যা নামলেই এই বাড়িতে বিয়ে কিনা। অবশ্য এই বাড়িতে যে বিয়ে আছে তাই তল্লাটের সবাই অনেকদিন আগে থেকে জেনে গেছে, কারণ সপ্তাহখানেক আগে থেকেই অন্ধকার নামলে এই বাড়িটা নানা রঙে আলোতে জলজল করত। আমি এদিক ওদিক তাকাতে তাকাতে সিঁড়ি বেয়ে নিচের ঘরে চলে এলাম। সবাই তো দেখছি খুব ব্যস্ত, আমি কারো নজরে পড়লাম না মনে হয়। আজকে আমার শেষ পরীক্ষা ছিল। মনে হয় না এই বাড়িতে এমন কেউ আছে যে জিজ্ঞাসা করবে আমার পরীক্ষা কেমন হয়েছে। আমি নিজের ঘরে এসে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ বসে থাকার পর আর ভালো লাগছিল না, তাই ভাবলাম যাই ছাদে যাই একটু, যদি একটু ভালো লাগে। কিন্তু ঘর থেকে বেরিয়ে আসতেই দেখি ছাদে একরকম জলসা চলছে, সবাই মিলে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে। সবার মাঝখানে বসে আছে নীলা আপু, সেও সবার সাথে হাসছে। নীলা আপুর হাসিটা বরাবরই সুন্দর, সবার থেকে আলাদা। হাজারটা হাসির শব্দের মাঝেও এই হাসি আলাদা করা যায়। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার ঘরে চলে এলাম। এখন ছাদেও শান্তিতে যাওয়া যাবে না, ঘরে এসে আবার গালে হাত দিয়ে বসে রইলাম। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে বসে থাকতে থাকতে, আবার ক্ষুধা লেগে আছে অনেক। আসলে দুপুরে কিছু খাওয়া হয়নি, এক্সাম হল থেকে বেরিয়ে সোজা বাড়িতে চলে এসেছি। ক্ষুধা আর সহ্য করতে না পেরে নিচে চলে এলাম। ঘরে বসে থাকলে কেউ খাবার নিয়ে যাবে না, সবারই কাজ আছে। নিচে এসে আমাকে সামনে পেয়ে গেলাম, কার সাথে যেন কথা বলছিল, তাই আমি পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ধৈর্য হারিয়ে বললাম, আম্মু আম্মু। আম্মু ওই আন্টিটার সাথে কথা বলে যাচ্ছে, আমি যে ডাকছি সেটা মনে হয় শুনতেই পাচ্ছে না। আম্মু। এটা কি ধরনের ব্যবহার লাবিব? তুই দেখছিস না একজনের সাথে কথা বলছি? কিন্তু আম্মু আমার খিদে। আমার কথা শোনার আগেই আম্মু ওই আন্টির সাথে কথা বলতে বলতে হেঁটে হেঁটে চলে গেল। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। এমনটা আমার সাথে হওয়ার কথা ছিল? এতদিন আম্মু সবসময় খাবার নিয়ে আমার পিছু পিছু ঘুরত, আর আজকে আমি নিজেই চাইছি তবুও পাচ্ছি না। মনে হচ্ছে না যে এটা আমার নিজের বাড়ি, আর বাড়ির মানুষগুলো আমার আপনজন। সবাই আজকে এতটা ব্যস্ত যে আমাকে ভুলেই গেছে। কিছুক্ষণ ছন্নছাড়া হয়ে এদিক ওদিক ঘুরলাম, যদি আমার মুখ দেখে কারণ মায়া হয় আর কি। না, একা তো খালি পেট, তারপরও এই কোলাহল একদম ভালো লাগছিল না। তাই বাধ্য হয়ে আবার নিজের ঘরে চলে এলাম। এখন ঘরে শুয়ে থাকা ছাড়া আমার আর কোনো কাজ নেই। তখন হঠাৎই লাবিব, নীলাপুর কণ্ঠ শুনে আমি হকচকে উঠে বসে পড়লাম, আর উঠেই নীলাপুর দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। নীলাপু এখন বউ সেজে আছে, শুধু ঘোমটাটাই নেই। খুব সুন্দর লাগছে ওকে এই সাজে, মনে হচ্ছে অপলকভাবে তাকিয়ে থাকি। কিন্তু পরক্ষণে মনে হলো একটু পরে ওর বিয়ে, তাই এইসব ভেবে কাজ নেই। চোখ নামিয়ে জিজ্ঞাসা করতে যাব আমার ঘরে এখন কি করছে। তার আগে নীলাপু বলে উঠল, লাবিব, তোর পরীক্ষা কেমন হলো? আমি অবাক হয়ে মাথা চাকালাম, শুধুমাত্র এটা জানার জন্য এই সময় এখানে কেন আসছে। আচ্ছা, তোর সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। কি গুরুত্বপূর্ণ কথা বলুন। আসলে কি করে যে বলবো। সমস্যা নেই, বলতে পারেন। আসলে আরে নীলা, তুই এখন এখানে কি করছিস? দরজার কাছ থেকে আম্মু কথাটা বলল। আম্মুর দিকে তাকিয়ে দেখি নীলাপু কিছুটা চমকে উঠল। তখন নীলাপু বলল, আসলে কাকিমা, ওর সাথে আমার কিছু কথা বলা ছিল, সেজন্যই। এখন আবার কি কথা আছে তোর? পরে কথা বলার অনেক সময় পাবি, তখন বলিস যা বলার। এখন যা, নিজের ঘরে যা। নীলাপু আর কিছু না বলে আমার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে চলে গেল। তখন আম্মু আমার দিকে তাকে একটা হাসি দিয়ে বলল, নে জলদি, এগুলো পরে তৈরি হয়ে নে। আমি মায়ের হাতের দিকে তাকিয়ে দেখি বরের শেরওয়ানি আর পায়জামা। অবাক হয়ে আম্মুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে আম্মু শুধু একটা মুচকে হাসি দিল। আম্মুর ওই হাসিতে যেন আমি আমার সব উত্তর পেয়ে গেছি।
সাথে সাথে আম্মুকে আবেগে জড়িয়ে ধরলাম। আম্মু আমার কপালে একটা চুমু দিয়ে বলল, জলদি তৈরি হয়ে নিচে চলে আয়, সবাই অপেক্ষা করছে। আম্মু চলে যাওয়ার পর নিচে নিচে হাসতে লাগলাম। তার মানে এতদিন বাড়ির সবাই আমার সাথে গেম খেলছিল, আর নীলাও কিছু কম করেনি। আমি এতদিন বোকার মতো অসহায় হয়ে সবকিছু সহ্য করে গেছি। এখন আমি নীলার পাশে বসে বসে রয়েছি। কখনো ভাবতে পারিনি এই দিনটা আমার জীবনে আসবে। অন্যান্য লোকেরা আমাদের সামনে বসে আছে, আর একেবারেই নিকটে বসে আছে কাজী সাহেব। ভিতরে ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। এটা যেন চাওয়ার চাইতে বেশি কিছু পাওয়ার অনুভূতি। আশেপাশে যথেষ্ট কোলাহল ছিল, কিন্তু সেসবের কিছু আমার কানের মধ্যে ঢুকছে না। আমি আমার সমস্ত ধ্যান জ্ঞান দিয়ে শুধু নীলার শ্বাস প্রশ্বাস হতে চেষ্টা করছি। বুঝতে চেষ্টা করছি ওরও কি আমার মতোই অবস্থা। সে এখন আমার মতো অজস্র স্বপ্ন করেছে নিজের মনে মনে। এইসব ভাবতে ভাবতেই আমি খুবই আলতো করে নীলার হাতটা ধরার চেষ্টা করলাম, কিন্তু নীলার সাথে সাথে হাতটাকে সরিয়ে নেয়। হয়তো লজ্জা পেয়েছে, তাই আমিও আর কিছু করিনি। কাজী সাহেব নিজের কাজ করে যাচ্ছে। অবশেষে বিয়েটা ঠিকঠাকভাবে হয়ে গেল। নীলাকে সবাই ঘটে নিয়ে যায়, আর আমি আবারও একা পড়ে গেলাম। কারণ বন্ধু বান্ধব তো কেউই জানে না যে আজকে আমি বিয়ে করেছি। তারা কি করে জানবে? আমি তো জানতাম না। যাই হোক, আমার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য অন্তত একজন রয়েছে, আর সে হলো দাদু। দাদু খুবই ধীর গলায় কিছুক্ষণ আমাকে উপদেশ দিয়ে গেলেন। যেমন বিয়ে করেছি, তাই এখন আমি আর আগের লাভিম নেই। আমাকে এখন এক করে কাজ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি শুধু কথায় কথায় মাথা নাড়িয়ে যাচ্ছি। কিছুক্ষণ এইভাবে চলার পর বিরক্ত হয়ে গেলাম। ব্যাটা কথা বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে, এর চেয়ে তো একাই বসে থাকা ভালো ছিল। অবশেষে বুড়োর কথা থামলো ঘড়ির 12টার ঘন্টার আওয়াজে। আমি ছাড়া পেয়ে এক ছুটে নীলার ঘরের সামনে চলে এলাম। মানে এটা এখন আমাদের বাসর ঘর। দরজার সামনে এসে কয়েকটা বড় বড় নিঃশ্বাস ত্যাগ করলাম। কয়েক সেকেন্ডে যেন হার্টবিট ডাবল হয়ে গেছে। বুকটা ধুকপুক ধুকপুক করছে। এতক্ষণ তো সব কিছু ঠিক ছিল। যাই হোক, সাহস চুকিয়ে দরজাটা খুলতে গেলাম, কিন্তু এ কি, দরজা খুলছে না। ভিতর থেকে লক করা মনে হচ্ছে, কিন্তু দরজা লকই বা কেন থাকবে? বাসর ঘরে দরজা তো বড় ঘরে ঢোকার আগে লক হয় না। আমি তো এটাই জানি, আমার বেলায় কেন লক করা? ভাবলাম আরেকবার চেষ্টা করে দেখি। দরজা লক করা কেন থাকবে? আজব তো। কিন্তু না, এটা খুলছে না। তাই বাধ্য হয়ে দরজা একটা টোকা দিলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দরজা খুলছে না। এই থেকে আবারও একসাথে কয়েকটা টোকা দিলাম। এবারে দরজাটা খুলে গেল। দরজাটা একটু ফাঁক হতেই আমি হালকা ধাক্কা দিয়ে হাসি মুখে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকেই হাঁ করে দাঁড়িয়ে রইলাম। আমার বউ গেল কই? না, মানে বউ আছে, কিন্তু বউ আর বউ নেই। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে সামনে দাঁড়িয়ে থাকা নীলা বলে উঠল, কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? কি হয়েছে? তোমার বউয়ের সাজ কোথায়? ও, আসলে ভীষণ অস্বস্তি হচ্ছিল, তাই সব খুলে ফেলেছি। তুই তো জানিসই আমি এসবে একদম কমফোর্টেবল না। ও আচ্ছা, আরেকটু অপেক্ষা করলে কি হতো? অন্তত আমার জন্য আরেকটু সহ্য করতে। নীলা আর কিছু না বলে ঘুরে বিছানায় গিয়ে বসে পড়ল। আমি একরাশ হতাশা নিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে নীলার পাশে গিয়ে বসলাম। দুজনে চুপচাপ বসে রয়েছি, কেউ কিছু বলছি না। না, আমি তো অনেক কিছু বলতে চাচ্ছি, কিন্তু কিভাবে শুরু করব সেটাই ভেবে পাচ্ছি না। কিছুক্ষণ বসে থাকার পর উঠে গিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফিরে এসে আবার নীলার পাশে বসলাম। ওকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, তাই জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তোমাকে এমন কেন দেখাচ্ছে? কোনো সমস্যা? নীলা না সূচক মাথা নাড়িয়ে মাথা নিচু করে বসে আছে, আর কিছু একটা ভাবছে মনে হয়। তাই আমি ওর দিকে একটু ঘেঁষে ঘেঁষে ওর হাতটা ধরলাম। আমাকে অবাক করে দিয়ে নীলার সাথে সাথে হাতটা ছাড়িয়ে নিয়ে একটানে বলল, সরি লাবিব, আমাদের মাঝে কিছুই হওয়া সম্ভব না। আমি তোকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। মানে মানে কি? আমি কথাটা শুনেই দাঁড়িয়ে পড়লাম, আর অবাক হয়ে নীলার দিকে তাকিয়ে রইলাম। নীলা অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। কি বলছো তুমি এসব? আই এম রিয়েলি সরি লাবিব, বাট তোকে স্বামী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তুমি আমার সাথে মজা করছো নাকি? এটা কি কোনো মজা করার সময়? আমি
কোনো মজা করছি না, আমি সিরিয়াস। কথাটা বলেই নীলা আমার দিকে ঘুরে তাকালো। ওর চোখের জল ছলছল করছে, মুখ দেখে মনে হচ্ছে যে ও সিরিয়াস। কিন্তু কেন? সব কিছু হয়ে যাওয়ার পর এখন এই কথা বলার মানে কি? আর কেনই বা বলছে? আমি যতটুকু জানি নীলার এই বিয়েতে যথেষ্ট সম্মতি ছিল। ওর সম্মতি নিয়েই তো পুরো ব্যাপারটা গিয়েছিল, যার কারণে আজকে আমাদের বিয়ে হয়েছে। আমি বললাম, দেখো, আমি সত্যি বুঝতে পারছি তুমি কি বলছো, কিন্তু এসব বলার মানে কি? আর কেনই বা বলছো? আমি সরি লাবিব। আরে কাঁদছো কেন? বিশ্বাস কর, আমি তোকে কষ্ট দিতে চাইনি, আর ঠকাতেও চাইনি। আমি অনেক চেষ্টা করেছিলাম। মানে কি? কি হয়েছে একটু বলবে? আরে কান্নাকাটি বন্ধ করো। আমি সরি। বুঝতে পারছি না এখন আমি কি করব। এখন তো আমার কাঁদা উচিত, ও কেন কাঁদছে? যা ক্ষতি হবার তা তো আমারই হয়েছে। ভালোবাসার মানুষকে বিয়ে করার পরও বউ হিসেবে পাচ্ছি না। ভালোবাসা তো দূরের কথা, নিজেরই কাঁদতে মন যাচ্ছে। একে কি করে থামাবো? আমি জিম ধরে নিজের মতো করে দাঁড়িয়ে আছি, আর পাশেই বিছানাতে বসে নীলা কান্না করে যাচ্ছে। এতক্ষণে নাক মুখ লাল হয়ে গেছে। আমি বুঝতে পারছি না কি এমন হয়েছে যে এত কাঁদতে হবে। তাছাড়া আমি তো ওর কোনো ক্ষতি বা কষ্ট দেখতে পাচ্ছি না। যা হবার তা তো আমারই হয়েছে, তাহলে ও আবার কাঁদছে কেন? কি আর করব, ধপ করে নীলার পাশে বসে পড়লাম। কিছুক্ষণ বসে থেকে শান্ত গলায় জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বলো, আর কান্নায় বা কেন করছো? তখন এরা চোখ মুছতে মুছতে বলল, তোর মনে আছে বিয়ে হওয়ার আগে তোর ঘরে গিয়েছিলাম? হুম, মনে আছে। তুমি কিছু একটা বলতে চাইছিলে, আম্মু এসে পড়াই আর বলতে পারোনি। এটাই কি কারণ? হ্যাঁ, আসলে ওই নিলয়। কি? নিলয়? এখানে আবার নিলয় কোথা থেকে এলো? নিলয় এখন হসপিটালে আছে। ও, খুবই দুঃখজনক। কিন্তু ওর হাসপাতালে থাকার সাথে আমাকে মেনে নেওয়ার সাথে সম্পর্ক কি? কারণ আছে। কি কারণ? আজকে সে হসপিটালে শুধুমাত্র আমার কারণে। আমার কারণেই ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমার কারণে মানে? নীলা আমাকে এখনো ভালোবাসে, আরও চাইনি যে আমি বিয়ে করি, কিন্তু এক মিনিট এক মিনিট, কিসের ভালোবাসা আর কিসের কি? নিলয় কে হয় তোমার বিয়ে নিয়ে কথা বলার? ও নিজেই তো বিবাহিত। না, নিলয় বিয়ে করেনি। বিয়ে করেনি মানে? তুমি তো বলেছিলে যে নিলয় বিয়ে করেছে। আর যদি সে বিয়ে না করে থাকে তাহলে ওই মেয়েটা কে ছিল? ওর ভাবি। মানে? আসলে ব্যাপারটা একটু জটিল। নিলয়ের একটা যমজ ভাই আছে যার নাম নীল। আমিও সেটা জানতাম না। কিছুদিন আগে নিলয়ই জানিয়েছিল, কিন্তু তখন আমি বিশ্বাস করিনি। বিশ্বাস করলে হয়তো আজকে এত কিছু হতো না। কথাটা বলি আবার কান্না শুরু করলো। নিলয় চমৎ ভাইয়ের কথা শুনে আমার মাথায় কেমন যেন জট পাকিয়ে গেল। এই নীল আবার কোথা থেকে এলো? তখন আমি বললাম, তার মানে তুমি বলতে চাইছো ওই মেয়েটা নীলের বউ, মানে নিলয়ের ভাবি? আমি প্রথমে নিলয় আর ওর ভাবিকে একসাথে একটা রেস্টুরেন্টে দেখেছিলাম। নিলয়ের সাথে অন্য একটা মেয়েকে দেখে খুব রাগ উঠে যায় আমার। তাই আমি তখনই ওদের সামনে যাই আর জিজ্ঞেস করছিলাম যে ওই মেয়েটা কে, কিন্তু নিলয় তখন কোনো উত্তর দেয়নি। ওর সাথে থাকা মেয়েটা মানে ভাবি বলেছিল নিলয় নাকি ওর স্বামী। কিছুদিন আগেই ওদের বিয়ে হয়েছে। নিলয়ের বিয়ের কথাটা যেন আমার বিশ্বাসই হচ্ছিল না। আমি বারবার নিলয়কে জিজ্ঞেস করার পরেও নিলয় কোনো উত্তর দিচ্ছিল না। সেই জন্য আমি ধরেই নিয়েছিলাম যে নিলয় আমাকে ঠকিয়ে বিয়ে করে নিয়েছিল, যার কারণে আমি ওর সাথে সব যোগাযোগ বন্ধ করে দিই। ও আমার সাথে দেখা করার অনেক চেষ্টা করেছিল। ওর প্রতি এতটাই ঘৃণার সৃষ্টি হয়ে গেছিল যে আমি দেখা করিনি। তাহলে কি করে জানলে যে ওটা ওর ভাবি ছিল? আর যদি ওর ভাবিই হতো তাহলে ওকে কেন নিজের স্বামী ভাববে? মেয়েটা নিশ্চয়ই জানতো যে তারা জমজ ছিল। বলছি, কালকে কিছু জিনিস কেনার জন্য শপিং মলে গিয়েছিলাম। সেখানেই নিলয়ের সাথে মুখোমুখি হয়ে যাই। তাই এরকম বাধ্য হয়ে ওর কথা আমাকে শুনতে হয়েছিল। আসলে নিলয়ের ভাই নীল বাইরে থেকে লেখাপড়া করেছে। ওখানে থেকেই নাকি ওর একটা মেয়ের সাথে রিলেশন হয়। দেশে আসার পর ওদের বিয়েও হয়, কিন্তু বিয়ের কয়েকদিন পরই নাকি নীল মারা যায়।
আর ওই মেয়ে গিয়ে নিলয়কে নিজের স্বামী ভাবতে শুরু করে দেয়। ডাক্তারের কথা অনুযায়ী নিলয় নীল হিসেবেই অভিনয় করে যাচ্ছে মেয়েটাকে ঠিক করতে। ওই দিন আমি নিলয়ের কোনো কথাই বিশ্বাস করিনি, কারণ নীলের আগে আমাকে কখনো কোনো যমজ ভাইয়ের কথা বলেনি। ভার্টির কেউই জানতো না। আসার সময় আমি ওকে আমার বিয়ের কথা জানিয়ে দিয়ে বলেছিলাম আমাকে যেন আর ডিস্টার্ব না করে। ও আর আজকে হঠাৎ করে অন্য একটা নম্বর থেকে নীলা আমাকে ফোন দেয়, আমাকে অনেক কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু আমি কিছু শুনিনি, ফোন রেখে দিয়েছিলাম। তখন কিছুক্ষণ পর আমার মোবাইলে কিছু ছবি আসে যেগুলো নীলয়ের নাম্বার থেকে এসছে। এই দেখ। বলে আমার দিকে নীলার ফোনটা এগিয়ে দিল। ছবিগুলো দেখে বুঝলাম এগুলো নীলের বিয়ের ছবি, যেখানে নীল আর নিলয় দুজনেই আছে। আমি ছবিগুলো দেখে নীলার দিকে তাকিয়ে বললাম, যখন জেনেই গেছিলে নিলয় তোমাকে ঠকায়নি, তাহলে আমাকে বিয়ে কেন করলে? না করে দিলে তো সব শেষ হয়ে যেত। তা না করে তুমি এখন কেন বলছো? আমি কি করব ঠিক বুঝতে পারছি না তো। সবকিছু এত কম সময়ের মধ্যে হয়ে গেছে যে আমি তো তোকে এটা জানাতেই তখন তোর ঘরে এসেছিলাম, কিন্তু বলে উঠতে পারিনি, আর অন্য কাউকেও বলার সাহস পাচ্ছিলাম না। ওয়াও, আমি সরি লাবিব, আমাকে ক্ষমা করে দে। এইটুকু বলে আবার কাঁদতে লাগলো, আর আমি চুপ করে বসে রইলাম। হাসি পাচ্ছে খুব নিজের উপর আর নিজের ভাগ্যের উপর। আমার সাথে কেন বারবার এমন হচ্ছে? কি ভুল করেছিলাম আমি যে আমাকে এভাবে মাসুল দিতে হচ্ছে? হয়তো নীলাকে ভালোবাসাটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমার না খুব ভয় করছে, নিলয়ের না কিছু হয়ে যায়। নীলার কথাটা শুনে রাগ উঠে গেল, যদিও সে কেঁদে কেঁদে কথা বলছে। কথা শুনে মনে হচ্ছে সব খারাপ ওর আরও নীলার মধ্যে হয়েছে, আর আমার সাথে কিছুই হয়নি। আমার জীবনটাকে শেষ করে দিল এই মেয়েটা, আর এখন বসে বসে অন্যের জন্য কান্না করছে। হঠাৎ করে নীলার ফোনটা বেজে উঠল, আর সাথে সাথে নীলা ফোনটা কানে নিয়ে গেল। তারপর যেটুকু শুনলাম তাতে এটাই বুঝতে পারলাম যে নীলা এখন আউট অফ ডেঞ্জার। নীলাকে দেখে মনে হচ্ছে সে অনেক নিশ্চিন্ত। হাসি মুখে চোখের পানি মুছতে মুছতে ওয়াশরুমে চলে গেল, আর আমি নিজের জায়গাতে বসে রইলাম। এখন আমার ভিতর কি চলছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ পর নীলা বেরিয়ে এলো, এসে আবার জিজ্ঞাসা করলো, লাবিব, তুই ঠিক আছিস? কিরকম হাস্যকর একটা প্রশ্ন। আমার সাথে এত কিছু হয়ে গেছে, এখন বলছে আমি ঠিক আছি কিনা। আমি ঠিক আছি, আমার আবার কি হবে? তাহলে তোকে এমন দেখাচ্ছি কেন? আমি কিছু না বলে বিছানা থেকে উঠে দরজা থেকে পা বাড়ালাম। পিছন থেকে নীলা বলে উঠল, কোথায় যাচ্ছিস তুই? আমার খুব ঘুম পাচ্ছে, তাই ঘুমোতে যাচ্ছি। তাহলে ওইদিকে কোথায় যাচ্ছিস? কই ঘুমাবি তুই? আমার ঘরে। কেন? কেন আবার? এটাই তো তোমার ঘর। একটু পর তুমি তো এটাই বলবে যে তুমি আমার সাথে ঘুমোতে পারবে না, তাই আমি নিজে থেকে চলে যাচ্ছি। তুই এভাবে কথা বলছিস কেন? আর যদি কেউ জানতে পারে তুই অন্য ঘরে ঘুমিয়েছিস, তাহলে সবাই কি ভাববে? যেটা ভাবার সেটাই ভাববে, আর এখানে কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আজ হোক বা কাল সবাই তো জানতেই পারবে। লাবিব, আমি সত্যি অনেক সরি। তোর সাথে যা হয়েছে সেটা ঠিক নয়। বিশ্বাস কর, আমি বুঝতে পারছি তোর ভেতরে কি চলছে। এই মুহূর্তে নীলার এরকম কথাগুলো শুনতে খুব কষ্ট হচ্ছিল, খুব রাগও হচ্ছে ওর উপর। তাই নীলার কোনো কথার উত্তর না দিয়ে চলে যেতে দরজা থেকে আবার পা বাড়াতেই নীলা পিছন থেকে হাত টেনে ধরল। নীলা আমার হাত ধরাতে এতক্ষণ দমিয়ে রাখাটা একটা বেরিয়ে গেল, তাই ঘুরেই একটা থাপ্পড় মেরে দিলাম। নীলা থাপ্পড়কে সেটা সামলে ওঠার আগেই ওকে ধরে দেওয়ালের সাথে চেপে ধরলাম। হঠাৎ করে আমার এতটা রাগ দেখে নীলা ভয়ে একেবারে চুপসে গেল। ভয়ার্ত কণ্ঠে বলল, কি 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 করছিস তুই? তোমার আমাকে কি মনে হয় পুতুল? যখন যা ইচ্ছে তুমি আমার সাথে তাই করবে, আর আমি সব কিছু চুপচাপ মেনে নেব? হ্যালো বন্ধুরা, ভিডিওটি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা পরের পার্টটি দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।